সঙ্গীন প্রণয়াশক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ১৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরেই অজানা সুখের স্বপ্ন জ্বালবনা, এমন আশাতীত স্বপ্নবিলাস সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকোনো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষে গুঁড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো অরুও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি না তাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকার কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা জাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরও। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙা টোটো ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানিক পর বাইরের পৃথিবীর মুখ দেখল, তাও আবার জোরাজোরিতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি ওরও, আর না তো যাওয়ার ইচ্ছে জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যে অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ওরু অনুর দুঃখের দিন গুছে যাবে। কিন্তু আদতে কি গুছবে ভেবে পায় না ওরও। কী করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসেছে, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারিনি। ছি! নিজের উপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো ওরুর। ও যে কত বড় আহাম্মক, সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। ওরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিচে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জলজল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল ওরও। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথাও যেন দেখেছে ও। দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভ্রু কুঞ্চিত করে ওরও বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন ক্ষেতের মূলা? এমনিতে ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধ হয় ওরুর কথা বুঝল না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করল, হু আর ইউ? লোকটা জবাব দিল না নিঃশব্দে। নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করল নিজের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করল, আর যা দেখল তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লাভস পরা হাতে বেশ বড় সড়ো একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরুকে আঘাত করার জন্যই অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন?
আমেরিকার মতো একটা অজানা দেশে ওর মতো একটা তুচ্ছ দুপয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। অরু যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগেই ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে চুরিকাঘাত করতে অগ্রসর হলো অরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছুই ঠাহর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটা ওর পেছন পেছন দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিক বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশে আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে দুহাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, দু একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, তার মানে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর, জেকেস বেবি গার্ল, হাই কট ইউ। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো ওরও। দেখল তখনকার লোকটা ওর সামনেই। কিচ্ছু বদলায়নি, আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পিছনের পিচ ঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরও। শুষ্ক ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারল এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলক দাঁধার মতো আবার আগের জায়গাতে ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফলস্বরূপ আরও একবার ফেসে গেল ওরু। আফাক কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওরও শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিক খিক করে হেসে বলল, অ্যান্ড আইল কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট কেঁপে ঢুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই দুহাতে ভর করে পেঁচাতে লাগলো কুচকুচে পিচ ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিকাঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই অরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানসপটে। মা, আপা, আর তো কেউ নেই, অথচ মানসপট জুড়ে দুটো নয়, বরং তিন তিনটে মুখ ভেসে উঠছে। মা, আপা, আর সবশেষে জায়ান কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় করিয়ে দেয়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়। হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটাও খারাপ সে না। নয়তো তিতে হয়ে যাওয়ার হৃদয়টা তাকেই কেন স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্যে হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। ওরও সেই কখন থেকে আজগুবি চিন্তায় বিভোর, অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল ও।
দেখল ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো? নাকি ইতোমধ্যে ইহলোক ত্যাগ করেছে ওরও? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল ওরও। আর যা দেখল তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখল ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরেই সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে টুপ টুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যেখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্তে অরুর জামাকাপড় রক্তরঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় কান নেই একটুও। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাংকি টুপিটা খুলে ফেলল কৃতিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখে দু হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে অরু ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখে কৃতিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময়ে বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল, ওহ থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃতিকের শরীরের স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। তাই কৃতিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখে দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালে ছিল অনু। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা খুব জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে ও। এখন সন্ধ্যা রাত। অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলেই একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসে খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সব কিছু ঠিকঠাক হওয়ার ধার প্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা চিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা চিপ। তবে এবার অনু ছায়ের চিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামতে পারল না। তার আগে দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনে প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতেও দুটো বাবল টি এর জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এমনি লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে, এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে।
হাঁটার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবলটি ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখন ওরও খেয়াল করেনি কৃতিক আগে থেকে আহত ছিল। ওর দুপা কপালের কিছুটা অংশ সবখানে রক্তাক্ত ক্ষত ছিল, সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে ওরও। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্কটা যেন জেগে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা চমচম করছে ওর। তাই তো রুমের কাজ ছেড়ে দ্রুত নিচে নেমে এসেছে ওরও। কৃতিক আজও ফার্স্ট এড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষততে কোনোরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। ওরও সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ ওর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো, নিজের কাজ কর গিয়ে। ওরও পাত্তা দিল না ওর কথায়, উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটু উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটা শব্দ বের হলো না ওর। ওরও বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলে কি কিছু নেই? ও কেন যেন দ্রুততা অবলম্বন করলো। হুট করে হাতের তুলোটা আরও শক্ত করে চেপে ধরল কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে, শুধু চোখ বুজে হাসকি স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল ওরও। তার মানে কৃতিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে ওরও বলল, কি বললেন? শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন তোর কান কোথায় থাকে? ওরও ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর, নিজেই তো পাকনামি করে এসেছি সাহায্য করতে, এখন বলছিস পারবো না? আমি বলেছিলাম আসতে? ওরও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়ুটে, তিলকে তাল বানিয়ে পেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করেই চোখ মুখ কুঁচকে সামনে মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি কৃতিককুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে, ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফুঁ দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শুধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর ওরও বোধ হয় গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ ছাদ বারান্দায় এখনও টিমটিমিয়ে পেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, এলিসা। কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করেছে। অর্ণব কোলের উপর ল্যাপটপ নিয়ে এখনও কি যেন করছে। এলিসা দওয়াকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল,
বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কি জায়গায় একা যেতে দেব? সায়র পাশ থেকে বলল, আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না কিছু? অর্ণব দাঁত কিড়মিড়িয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেঁসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসের নয়, থাইল্যান্ডের। ওদের বাকবেতনটার মাঝে কৃতিক না ঘুরে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। অরুর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, এলিসা সবাই একই সুরে বলল, অরু? তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে কৃতিক জবাব দেয়, ইয়েস, অরু। সায়র ব্যতিব্যস্ত হয়ে বলল, লাইক সিরিয়াসলি জেকে? আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই, এলিসা শুধালো। কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্ট করে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাই টু অ্যাটাক হার। এবার সবাই তার সরে বলল, কি? কৃতিক হাসূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজ কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি ওরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। কিন্তু অনু, ওর উপর কোনো অ্যাটাক আসবে না, তার কি গ্যারান্টি? এলিসার প্রশ্নের জবাবে কৃতিক বলে, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময় হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর সায়র উচ্ছ্বসিত হয়ে বলল, ভালোই হবে, তোরা তোদের মিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর ওরু একটু ব্যাংককের সমুদ্রবিলাস সেরে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎদেশ বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো সাঞ্চ ব্রো, শি ইজ মাইন। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।